প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর ইতিহাস পড়ানো শুরু করবো। এটা প্রথম ইতিহাস ও পরিবেশ, তোমাদের দশম শ্রেণীর যে বই আছে তার প্রথম চ্যাপ্টার আছে ইতিহাসের ধারণা। দেখো, ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার খুব বড়, তাহলে আমি চেষ্টা করব এটা দুটো পার্টের মধ্যে কভার করার চেষ্টা করব। আর ইতিহাসটা একটু মন দিয়ে শুনবে, না হলে কিন্তু ভালো লাগবে না, মানে করতে পারবে না, পড়াটা কমপ্লিট করতে পারবে না। ইতিহাসটা আসলে সবার শুনতে ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা না করলেও এর থেকে কিন্তু ইতিহাসটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে তোমরা ভবিষ্যতে যে কোনো চাকরি বাকরি পরীক্ষা যাই দাও না কেন, এই ইতিহাস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। অর্থাৎ ইতিহাসটা মন দিয়ে না শুনলে যারা সায়েন্স নেবে ভবিষ্যতে তাদেরও কিন্তু পরে এইগুলোই আবার পয়সা খরচ করে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি ইতিহাস আবার পড়ানো হয়। হ্যাঁ, ঠিক আছে, তা দেখা যাক। ইতিহাসের ধারণা দেখো, ক্লাস 10 সূচনা। প্রথমে, বর্তমানকালে ইতিহাস চর্চা আর কেবল রাজার লড়াই, রাজবংশের উত্থান পতন, সেনাপতি বা দিগ্বিজয়ী বীরদের রণরক্ত সফলতার মধ্যে আটকে নেই। এ যুগে ইতিহাস গবেষকদের দৃষ্টি আরও প্রসারিত হয়েছে এবং বহু নতুন নতুন বিষয় ইতিহাস চর্চার পরিধিতে প্রবেশ করেছে। ফলে ইতিহাস চর্চার নানা বৈচিত্র্য এসেছে। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য দেখো, 19 শতক থেকেই ইউরোপে ইতিহাস চর্চা একটি পৃথক ও স্বতন্ত্র বিষয় হিসেবে মান্যতা লাভ করেছে। এই চর্চার ফলশ্রুতিতে বড় বড় যুদ্ধের পাশাপাশি সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, উচ্চ বর্গীয়দের জীবনজাত চর্চার পাশাপাশি লোকজীবনের সাধারণ চিত্র, রাজ্য জয় বা রাজ্য হারানোর পাশাপাশি শিল্প, সংস্কৃতি, খেলাধুলা চর্চা, নারী জাতি চাওয়া পাওয়া, চিন্তা চেতনা, আন্দোলন, দিগ্বিজয়ী যুদ্ধ সাফল্যের পাশাপাশি সাধারণ সৈনিকের জীবনযাপনে ইতিহাস চর্চার এই নয়া ধারায় সম গুরুত্বে আলোচিত হয়েছে। বর্তমানকালে ইতিহাসের উপাদান বিচারের ক্ষেত্রে তাই বদলও ঘটেছে। বর্তমানকালে ব্যক্তিবিশেষের অন্তিম ইচ্ছাপত্র বা উইল, আত্মকথা বা স্মৃতিকথা, চিঠিপত্র, বিভিন্ন সাময়িক পত্র ও সংবাদপত্র, সরকারি নথিপত্র, চিত্রকলা ও ফটোগ্রাফি, ইন্টারনেট প্রভৃতিও ইতিহাস রচনার উপাদান হিসেবে সমান গুরুত্ব পাচ্ছে। রাজকাহিনী থেকে ইতিহাস তাই হয়ে উঠেছে আজ আমার ইতিহাস, তোমার ইতিহাস, এক কথায় সকলের ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস, সেটা কি জিনিস দেখো। ইতিহাস এখন শুধু রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনা নয়, সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্ধজদের আলোচনা সমানভাবে গুরুত্ব পাচ্ছে। তাদের সুখ দুঃখ, হাসি কান্না ইতিহাসের আলোচনায় হিরে পান্না হয়ে দেখা দিচ্ছে। মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরে তিনি দেখান যে সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব আছে, কিন্তু তাদের ইতিহাস নেই। 19 শতকে জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেন যে সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছুই নিয়ন্ত্রণ করছে। এই ধনীদের বিরুদ্ধে যুগে যুগে সংখ্যাগরিষ্ঠ শোষিত দরিদ্র শ্রেণী যে সংগ্রাম করেছে তাই শ্রেণী সংগ্রাম। এই ধারণা থেকে মার্কস দাস ক্যাপিটাল, তার সহযোগী এঙ্গেলস দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, তার ফরাসি শিষ্য জা জরেস এ সোশ্যালিস্ট হিস্ট্রি অব দ্য ফ্রেঞ্চ রিভলিউশন রচনা করেন। এগুলি মার্ক্সবাদী ইতিহাস চর্চার প্রথম নিদর্শন। ভারতের রজনীপাম দত্ত 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থটির প্রকাশের মধ্যে দিয়ে এদেশে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান। পরবর্তীকালে এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যান সুশোভন সরকার, ডিডি কোশাম্বী, রবিলা থাপার, রামশরণ শর্মা, সুমিত সরকার, ইরফান হাবিব প্রমুখ। সাধারণভাবে 1960 থেকে 70-এর দশক থেকে হিস্ট্রি ফ্রম বিলো, অর্থাৎ নিচুতলা থেকে টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়েন ফেভার, ফার্দান্থ ব্রদেল, লাদুরি প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল টোটাল হিস্ট্রি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। অ্যানাল পত্রিকা গোষ্ঠী 1929 খ্রিস্টাব্দে যান্ত্রিক মার্ক্সবাদ বর্জন করে মানুষের বিশ্বাস, রীতিনীতি, মানসিকতা প্রভৃতির উপর জোর দেয়। ব্রিটিশ ঐতিহাসিকদের সামাজিক ইতিহাস চর্চার একটি গোষ্ঠীর পোস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকার মধ্য দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা সার্থক হয়ে ওঠে। মার্কিন ইতিহাসবিদ ইউজিন জেনোভিস, হারভার্ড গুডম্যান প্রমুখের ইতিহাস চর্চায় উঠেছে শ্রমিকদের জীবনের নানা দিক, কৃতদাস প্রথা ও দাস সমাজ। একইভাবে ভারত সহ দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চায় 1980-র দশক থেকে শুরু হয়েছে সাব অল্ট্রান বা নিম্ন বর্গীয়দের গুরুত্ব দিয়ে আলোচনা। জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম যে কোনো দিক থেকে বিচারে যারা সমাজের নিম্নস্তরভুক্ত তাদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে এই ইতিহাস চর্চা বলে।
রণজিৎ গুহ 1982 খ্রিস্টাব্দে অন সাম অ্যাসপেক্টস অব দ্য হিস্টোরিগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। বর্তমানকালে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাই নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। তোমাদের প্রশ্ন আসবে, নতুন সামাজিক ইতিহাস কি? নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। এবার দেখো বিভিন্ন জিনিসের ইতিহাস। খেলার ইতিহাস প্রথমে। খেলার ইতিহাস এমন একটা, তোমরা যদি সিনেমা দেখো তাহলে দেখবে আমির খানের লাগান একটা বিশাল সিনেমা করেছিল এসব বিষয়। এরকম খেলার ইতিহাস খুব মজার। খেলার ইতিহাস দেখো, জাতির আত্মপরিচয়ে খেলাধুলার যোগ অনস্বীকার্য। ওইভাবে খেলাধুলাকে কেন্দ্র করে গণ আবেগ কখনো জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছে, কখনো সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে, কখনো আবার সমাজ বিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। এমনকি কোনো কোনো পর্বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক খেলাধুলার ভিত্তিতে নির্ধারিত হয়েছে। হবসবাম উল্লেখ করেছেন যে বিংশ শতাব্দী ইউরোপীয় জীবনধারার এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাস হল খেলাধুলা। 1905-এ ব্রিটিশ শাসকের বাংলা ভাগ ভারতীয়, বিশেষ করে সাধারণ বাঙালি সমাজে যে ক্ষোভের সঞ্চয় করেছিল তারই প্রকাশ দেখা গিয়েছিল IFA শিল্ডে দেশীয়দের ফুটবল দল মোহনবাগানের জয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে। জাতীয়তাবাদের এরকম স্পর্ধিত প্রকাশ দেখেই ব্রিটিশরা 1911-তে ব্রিটিশ ভারত রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল বলে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ মনে করেন। প্রাচীন গ্রীসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্ব অনুষ্ঠিত হওয়া থেকে শুরু করে আধুনিককালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা 709 খ্রিস্টাব্দ, ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব 1887 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা, উইমেন ক্রিকেট কাউন্সিল বা WCC 1926 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স বা ICC প্রতিষ্ঠা 1989 খ্রিস্টাব্দে, নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন বা FA 1863 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা, আধুনিক অলিম্পিকের সূচনা 1896 খ্রিস্টাব্দ সহ খেলার দীর্ঘ ইতিহাস নিয়ে বর্তমানে চর্চা চলছে। খেলার ইতিহাস চর্চায় JM ম্যাসন, রিচার্ড হোল্ড প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 1982-তে গড়ে উঠেছে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। খেলাধুলার ইতিহাস চর্চায় রিচার্ড হোল্ড এর স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ আ মডার্ন হিস্ট্রি, রামচন্দ্র গুহর আ Corner of a Foreign Field, The Indian History of a British Sports, The Picador Book of Cricket, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস, বরিয়া মজুমদারের ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া, গৌতম ভট্টাচার্যের বাপি বাড়িজা, রূপক সার একাদশের সূর্যোদয় ও বিদ্রোহী মারাদোনা প্রভৃতি গ্রন্থে বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার দেখো খাদ্যাভ্যাসের ইতিহাস কি জিনিস। খাদ্যাভ্যাস দেখে একজনের পরিচয় খুব ভালো জানা যায়। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের খাবার খায়। হ্যাঁ, যেমন আমরা আমাদেরই দেখো, আমরা গুজরাটে এক ধরনের খাবার খাই, আমাদের বাঙালিরা আমরা এক ধরনের খাবার খাই, আবার রাজস্থান এক ধরনের খাবার খায়। খাবারে দিয়েও মানুষকে চেনা যায়। দেখো খাদ্যাভ্যাসের ইতিহাস। মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের পরিবর্তন থেকে তাদের উপর অন্য কোনো সংস্কৃতির প্রভাব বিষয়টি উপলব্ধি করা যায়। ঢাকা যখন প্রাদেশিক রাজধানী মর্যাদা লাভ করলো তখন তার নিজস্ব রন্ধন প্রণালীতে পার্শ্বিক খাদ্যরীতির নিষেধ ঘটল। এর ফলে বিভিন্ন ঢাকাই খাবারের উদ্ভব ঘটে। পর্তুগিজরা ভারতে এসে আলু চাষের প্রচলন করলে বা ভারতের গোলমরিচ ইউরোপে গেলে এসব স্থানের রন্ধন প্রণালীতে এগুলির ব্যবহার শুরু হয়। আবার সে দেশে ওটমিল থেকে প্রচুর কেক তৈরি হয় বলে স্কটল্যান্ড কেকের দেশ হিসেবে পরিচিতি লাভ করে। অনুরূপভাবে হুগলির বাঙালিরা পর্তুগিজদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল, ফলে অতীতে যেসব মিষ্টি তৈরি করতে বাঙালিরা খোয়া বা ক্ষীরের ব্যবহার করত সেই সব মিষ্টি দুধ, কাটা, ছানা ও চিনি মিশিয়ে তৈরি হতে লাগলো। রসগোল্লা, সন্দেশ প্রভৃতি নামে নতুন নতুন মিষ্টি বঙ্গজীবন ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিল। লক্ষণীয়, বাংলা ছাড়া ভারতের অন্য কোনো জায়গায় হিন্দু দেবদেবীর পূজা অর্চনায় ছানার তৈরি মিষ্টি ব্যবহৃত হয় না। নিঃসন্দেহে পর্তুগিজ সংস্কৃতির দ্বারা যদি বাংলার লোকজীবন প্রভাবিত হতো না, যদি না বাংলার প্রভাবিত না হতো আর কি, তাহলে ছানার তৈরি মিষ্টান্ন এখানেও দেবতার নৈপথ্যে জায়গা করে নিতে পারতো না। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ধারায় কেটি আচয়ের লেখা ইন্ডিয়ান ফুড, আ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন, আ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড, প্যাট চ্যাপম্যানের ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং, জে গ্রামিলিয়নের অ্যাপেটাইটস ফুডস ইন প্রি হিস্টরি, লেভেন স্টেডের আ সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মডার্ন আমেরিকা, রিয়াই টান্নাহিলের ফুড ইন হিস্ট্রি, তপন রায়চৌধুরীর প্রবন্ধ মুঘল আপনের খানাপিনা প্রভৃতি গ্রন্থে বিশেষভাবে উল্লেখযোগ্য।
এবার দেখো পোশাক পরিচ্ছদের ইতিহাস। এখন যে পোশাকগুলো পরছো কিন্তু সে একসময় এরকম ছিল না। পোশাক পরিচ্ছদের লম্বা ইতিহাস আছে, সব আমাদের এখানে আলোচনা সম্ভব নয়। হ্যাঁ, লম্বা ইতিহাস আছে। ধরো আগে মেয়েরা এখন যেরকম পোশাক পরে এরকম পোশাক পরতো না, তারা অন্দরমহলে থাকতো, অন্য ধরনের পোশাক পরতো। কিন্তু এই ফ্রেঞ্চ ইতিহাস যদি আমরা দেখি বা অন্যান্য ইতিহাস দেখি, তখন কিন্তু আস্তে আস্তে এই পোশাক পরিচ্ছদের ব্যাপক পরিবর্তন এসছে। মেয়েরা এখন কলকারখানায় যখন কাজ করা শুরু করলো, তখন তার পোশাকের ব্যাপক পরিবর্তন শুরু করলো। এইভাবে আছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক পরিচ্ছদ একই সঙ্গে ব্যক্তির আর্থসামাজিক অবস্থান, রুচি ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। বিভিন্ন যুগে পৃথিবীর বিভিন্ন দেশের এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের পোশাকও নানা পার্থক্য বিবর্তন লক্ষ্য করা যায়। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যের মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ এবং গুজরাট ও রাজস্থানের মেয়েদের মধ্যে ঘাগরা জনপ্রিয়। বাঙালি মহিলাদের মধ্যে শাড়ি পরার প্রচলন বহু যুগ আগে থেকেই ছিল, কিন্তু বর্তমানে বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরেন তা হলো ব্রাহ্মিকা পদ্ধতি। তোমাদের প্রশ্ন আসবে, ব্রাহ্মিকা পদ্ধতি কি? মূলত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের অনুসরণেই 19 শতকে বাঙালি সমাজ এভাবে শাড়ি পরার সূত্রপাত হয়। চিত্রাদেবের ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থে এ বিষয়ে তথ্য পাওয়া যায়। আবার ভারতে প্রায় সর্বোচ্চ পুরুষদের ধুতি পাঞ্জাবি পরার প্রচলন থাকলেও উত্তর ভারতে কুর্তা পাজামা, পাঞ্জাবি শিখদের মাথায় পাগড়ি, বিয়ের আসরে পুরুষদের ধুতি শেরওয়ানি প্রভৃতি পোশাক জনপ্রিয়। ইংল্যান্ডে 1991-তে দি অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছে। মলারায়ের বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা, কার্ল কোহেলারের পোশাকের ইতিহাস, মাইকেল ডেভিসের আর্ট অব ড্রেস ডিজাইনিং, নিরুপমা পুণ্ডির এর ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমোরো এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ। ভারতীয় পোশাক পরিচ্ছদ জাতির আত্মপরিচয়ের ইতিহাস কিভাবে প্রকাশ করে তার বিবরণ বলে এম্মা টার্লোর ক্লোদিং ম্যাটার্স, ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া বইটিতে। এবার দেখো শিল্প চর্চার ইতিহাস। শিল্প চর্চার মধ্যে পড়ে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। শিল্প চর্চা জাতির আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত। শিল্প চর্চার মধ্যে সামগ্রিকভাবে পড়ে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। এই বিষয়গুলির ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়রূপে স্বীকৃত। এগুলি ওই জনজাতির সাধারণ অর্থনৈতিক অবস্থা এবং সমাজ ও সাংস্কৃতিক জীবনের নানাবিধ দিক তুলে ধরে। সঙ্গীত। ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের ইতিহাস খুবই প্রাচীন। ভারতীয় সঙ্গীতের উৎস সাম্রাত থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে এই সঙ্গীতে নানা বিবর্তন ঘটে আধুনিক যুগে এসে পৌঁছেছে। আমির খসরুকে 1552 থেকে 1325 খ্রিস্টাব্দ কাওয়ালির জনক বলে মনে করা হয়। আধুনিক যুগে সময়ের ধারায় আরবের গজল, পাকিস্তানের কাওয়ালি, ভারতের পাঞ্জাবে মিয়া গোলাম নবী প্রবর্তিত টপ্পা, বাংলার পল্লীগীতি, ভাটিয়ালি তথা বাংলা তথা দক্ষিণ ভারতের মোগল আমলের ভজন, উত্তর ভারতের ধ্রুপদী ধারার সঙ্গীত প্রভৃতি জনপ্রিয় হয়ে ওঠে। এ যুগে রবীন্দ্রসঙ্গীত বাংলা সঙ্গীতের জগতে সবচেয়ে মর্যাদার আসনটি লাভ করেছে। ভারতীয় সঙ্গীতের ইতিহাস চর্চার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রাজকুমারের এসেস অন ইন্ডিয়ান মিউজিক, প্যাট্রিক মৌতালের কম্প্যারেটিভ স্টাডি অব হিন্দুস্তানি রাগস, চার্লস রাসেল ডের দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অব সার্দার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ডেকান প্রভৃতি। বাংলা সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা, সুকুমার রায়ের বাংলা সঙ্গীতের রূপ, করুণাময় গোস্বামীর বাংলা গানের বিবর্তন, সুধীর চক্রবর্তীর বাংলা গানের সন্ধানে, রাজেশ্বর মিত্র সঙ্গীত মূল্যায়ন, জয়শ্রী ব্যানার্জি সম্পাদিত দ্য মিউজিক অব বেঙ্গল, দিলীপ কুমার রায়ের সঙ্গীতিকা, রামপ্রসাদ ভাস্করের সঙ্গীত চর্চায় বহরমপুর, সেকাল ও একাল প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থ। প্রসঙ্গত উল্লেখ্য যে হরিশ ভীমানির লেখা লতা মঙ্গেশকরের জীবনী ইন সার্চ অফ লতা মঙ্গেশকর, উদয়শঙ্কর এবং রবিশঙ্করকে নিয়ে দিব্যেন্দু ঘোষের লেখা প্রবন্ধ সংকলন দ্য গ্রেট শঙ্কর্স, মান্নাদের লেখা আত্মজীবনী জীবনের জলসাগরে প্রভৃতি গ্রন্থ সঙ্গীতের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়। এবার দেখো নৃত্য। শিল্পচর্চার একটি অন্যতম ধারা হল নৃত্যকলা। নৃত্যকলায় উদয়শঙ্কর, অমলা শঙ্কর, রুক্মিণী দেবী, মল্লিকা সারাভাই, কেলুচরণ মহাপাত্র, পণ্ডিত বিরজু মহারাজ, অনিতা রত্নম সহ বহু ভারতীয় বিশ্বে খ্যাতি লাভ করেছেন। তামিলনাড়ুর ভারতনাট্যম, উত্তর ও পশ্চিম ভারতের কথক, কেরালার কথাকলি ও মোহিনীআট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, পূর্ব ভারতের ছৌ প্রভৃতি নৃত্যধারা জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে বিভিন্ন গবেষক গুরুত্ব সহকারে নৃত্যকলার ইতিহাস চর্চা করছেন। এ বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল জে অ্যাটশিড ল্যান্সডেল সম্পাদিত ড্যান্স হিস্ট্রি অ্যান্ড ইনস্ট্রোডাকশন, ওয়াং কেফেনের দ্য হিস্ট্রি অফ চাইনিজ ড্যান্স, ক্যারল
ওয়েলসের লেখা ডান্স আ ভেরি সোশ্যাল হিস্ট্রি, রাগিনী দেবীর ড্যান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া, আকৃতি সিনহার লেটস নো ড্যান্সেস অফ ইন্ডিয়া, শোভন গুপ্তার ড্যান্স অফ ইন্ডিয়া, গায়ত্রী চট্টোপাধ্যায় ভারতের নৃত্যকলা প্রভৃতি। নাটক। অষ্টাদশ ঊনবিংশ শতকে ইউরোপের পাশাপাশি ভারতে তথা বাংলায় নাট্যচর্চার প্রসার ঘটে। এ যুগে বাংলার নাট্যচর্চায় মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, শিশির ভাদুড়ী, শম্ভু মিত্র প্রমুখ উল্লেখযোগ্য অবদান রাখেন। ভারতীয় গণনাট্য 1943 খ্রিস্টাব্দ সদস্য পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সলিল চৌধুরী প্রমুখ নাট্যচর্চাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলেন। আধুনিককালে বিভিন্ন গবেষক গুরুত্বের সঙ্গে নাটকের ইতিহাস চর্চা করছেন। এ বিষয়ে উল্লেখযোগ্য হল ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সত্যজীবন মুখোপাধ্যায়ের দৃশ্য কাব্য পরিচয়, আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, বালদুল ধিংরার আ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া প্রভৃতি। চলচ্চিত্র। আধুনিক যুগে সিনেমা বা চলচ্চিত্রকে অনেকেই বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেন। দাদাভাই ফাল্কের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি রাজা হরিশ্চন্দ্র 1913 খ্রিস্টাব্দ, জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায় বাংলা ভাষার প্রথম নির্বাক ছবি বিল্লমঙ্গল 1919 খ্রিস্টাব্দ, সবাক যুগে বাংলায় প্রথম দেনা পাওনা 1931 খ্রিস্টাব্দ ও জামাই ষষ্ঠী 1931 খ্রিস্টাব্দ প্রভৃতি ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন বলা যায়। এর পরবর্তীকালে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো বিশ্ব বরেণ্য চিত্র পরিচালকদের আবির্ভাব ঘটে। চলচ্চিত্রের এই দীর্ঘ যাত্রাপথের বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল যথেষ্ট চর্চা হচ্ছে। এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল ঋতুকুমার ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু, সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র, তপন সিংহের চলচ্চিত্র আজীবন, ফারহানা মিলির সিনেমা এলো কেমন করে, সঞ্জয় মুখোপাধ্যায়ের দেখার রকম ফের, ঋত্বিক ও সত্যজিৎ, পামকুক এর দ্য সিনেমা বুক, নাওয়েল স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি অব ওয়ার্ল্ড সিনেমা, ফ্রান্সেসকো ক্যাসেটির থিওরিজ অব সিনেমা প্রভৃতি। এবার দেখো স্থাপত্যের ইতিহাস। অতীতকালের বিভিন্ন স্থাপত্য নিদর্শনগুলি ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। আগ্রার তাজমহল, দিল্লির বাহাই লোটাস টেম্পল, গুজরাটের গোদাল প্রাসাদ, হরিয়ানার পদম প্রাসাদ, বাংলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার, গৌড়ে বড় সোনা মসজিদ ও ছোট সোনা মসজিদ, মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস, ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, বিষ্ণুপুর, কালনা সহ বিভিন্ন স্থানের অসংখ্য মন্দির, অট্টালিকা প্রভৃতি এদেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। ব্রিটিশ আমলে নির্মিত ফোর্ট উইলিয়াম কলেজ 1712 খ্রিস্টাব্দ, হেস্টিংস হাউস 1770 খ্রিস্টাব্দ, এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দ, টাউন হল 1813 খ্রিস্টাব্দ, অক্টরলোনি মনুমেন্ট 1828 খ্রিস্টাব্দ, দক্ষিণেশ্বরে কালী মন্দির 1855 খ্রিস্টাব্দ, হাইকোর্ট 1872 খ্রিস্টাব্দ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 1921 খ্রিস্টাব্দ প্রভৃতি হল কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাস যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। আলেকজান্ডার ক্যানিংহাম, পার্সি ব্রাউন, জেমস ফার্গুসন প্রমুখ প্রাচীন ভারতের এবং আবিদ আলী খান, এইচ দানি, আসমা সিরাজউদ্দিন প্রমুখ বাংলার ইসলামী স্থাপত্যের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা কার্য হল জে ফার্গুসন রচিত হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার, প্যাট্রিক নাটগেন্স রচিত দ্য স্টোরি অফ আর্কিটেকচার, উইলিয়াম কার্টিস রচিত মডার্ন আর্কিটেকচার সিন্স 1900, জর্জ মিশেল রচিত ব্রিক টেম্পল অফ বেঙ্গল, ক্যাথরিন অ্যাশার রচিত আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া, বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় ও অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পশ্চিমবঙ্গের পুরা সম্পদ, জাকারিয়া রচিত বাংলাদেশের প্রাচীন কীর্তি প্রভৃতি। এবার দেখো দৃশ্যশিল্পের ইতিহাস। দৃশ্যশিল্পের ইতিহাসের মধ্যে পড়বে ছবি আঁকা এবং ফটোগ্রাফি। ইতিহাসের লিখিত উপাদানগুলো অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত হয় না। সেরকম উপাদান সরবরাহ করতে পারে একমাত্র আঁকা ছবি এবং ফটোগ্রাফ। ছবি ও ফটোগ্রাফি সাধারণভাবে রক্ষণশীলতা বা প্রগতিশীলতার পরোয়া করে না। যা ঘটছে তার দৃশ্যরূপ কোনো রকম অস্পষ্টতা ছাড়াই ফুটিয়ে তোলে। এজন্য আধুনিক ইতিহাস চর্চায় দৃশ্যশিল্পের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ। ছবি আঁকা। প্রাচীনকাল থেকে মানুষ পাহাড়ের গায়ে, দেওয়ালে, এমনকি পুঁথিপত্রের ছবি আঁকত। ভারতের সুলতানি, চোল, বিজয়নগর, মোগল প্রভৃতি আমলে দরবারি চিত্রকলার বিকাশ ঘটে।
পঞ্চদশ শতকে ইতালিতে লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখের আঁকা ছবিগুলি চরম উৎকর্ষতার নিদর্শন। আধুনিক বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, গগেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় প্রমুখ ভারতীয় চিত্রকলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী প্রবন্ধমালা, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকলা, অশোক মিত্রর ভারতের চিত্রকলা, গীতা কাপুরের কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্ট প্রভৃতি। ফটোগ্রাফি দেখো, 1840 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ওয়ালকট কর্তৃক ক্যামেরা আবিষ্কারের পর ভারতে ফটো তোলার যন্ত্রপাতি আসে 1850-এর দশকের গোড়ায়। 1857-এর মহাবিদ্রোহের সময় শুধু ছবি তোলার আকর্ষণের ডক্টর জন মুরে, ফেলিক্স বিয়াতো, টাইটলার দম্পতির মতো ফটোগ্রাফার এদেশে আসেন। ইউরোপীয় ছবিওয়ালাদের পাশাপাশি আহমেদ আলী খান, লালা দীনদয়াল প্রমুখ ভারতীয় সমকালীন ছবি লেন্সে ধরে রাখেন। তখন থেকে ক্যামেরায় তোলা ছবি এদেশের ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষ্য প্রমাণ হয়ে ওঠে। মন্বন্তর, নৌবিদ্রোহ, দাঙ্গা, দেশভাগ প্রভৃতি বিভিন্ন ফটোগ্রাফ সাম্প্রতিককালের ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। বর্তমানে ফটোগ্রাফির ইতিহাস চর্চার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল জন ওয়েডের এ শার্ট হিস্ট্রি অব দ্য ক্যামেরা আর ডগলাস নিকেল এ হিস্ট্রি অব ফটোগ্রাফি, দ্য টেস্ট অব রিসার্চ, বিদ্যা দেহে জিয়ার ইন্ডিয়া থ্রু দ্য লেন্স, ফটোগ্রাফি 1840 থেকে 1911, সোফি গর্ডনের 19th সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি প্রভৃতি। এবার দেখো যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। কোন জাতির সামগ্রী জীবনধারার সঙ্গে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের প্রত্যক্ষ যোগ আছে। যাতায়াতের তিনটি মাধ্যম হল স্থলপথ, জলপথ ও আকাশপথ। আধুনিক যুগে মানুষ বিভিন্ন যান্ত্রিক যানবাহন ব্যবহার করছে। টেলফোর্ড ও ম্যাকাডাম কর্তৃক পিচের রাস্তায় তৈরির কৌশল 1811 খ্রিস্টাব্দ, জর্জ স্টিফেনসন কর্তৃক বাষ্পীয় রেল ইঞ্জিন 1814 খ্রিস্টাব্দ, ফুলটন কর্তৃক বাষ্পীয় স্টিমার 1815 খ্রিস্টাব্দ প্রভৃতি আবিষ্কার বিশ্ব ইতিহাসের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। রেলপথের প্রসার ফ্রান্স ও জার্মানির শিল্প বিপ্লবে, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে, এদেশের সম্পদ নিষ্ক্রমণে এবং ভারতীয়দের মধ্যে ঐক্যবোধের বিস্তারে সহায়ক হয়েছে। আবার রেলপথের সহায়তায় বৈপ্লবিক কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে পড়েছে। 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ট্রামের সূচনার পর ক্রমে ইউরোপে ও আমেরিকার বিভিন্ন শহরে ট্রাম গাড়ির প্রচলন ঘটে। কলকাতায় 1873 খ্রিস্টাব্দে ঘোড়ায় টানা ট্রাম এবং 1902 খ্রিস্টাব্দে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয়। ফলে বিভিন্ন শহরের অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি ঘটে। আবার ব্রিটিশ সরকারের দ্বারা ডাক ব্যবস্থার উন্নতি, পেনি পোস্টকার্ড ব্যবস্থা প্রবর্তন, টেলিগ্রাফ লাইন স্থাপনের প্রভৃতির মাধ্যমে একদিকে যেমন সাম্রাজ্যবাদী স্বার্থের প্রয়োজন মিটেছিল, অন্যদিকে তেমনি ভারতবাসীও ক্ষেত্র বিশেষে উপকৃত হয়েছিল। জলপথেও প্রাচীনকাল থেকে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীনকালে নৌকো, ডিঙি, ভেলা প্রভৃতি ছিল জলপথে যাতায়াতের প্রধান মাধ্যম। আধুনিককালে যান্ত্রিক স্টিমার, জাহাজ, নদী ও দূর সমুদ্র পাড়ি দিচ্ছে। স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশ জলপথে দক্ষতা দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। আকাশপথে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক অগ্রগতি ঘটে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় কর্তৃক এরোপ্লেন আবিষ্কার 1903 খ্রিস্টাব্দ করার পর। বর্তমানে মানুষ আকাশপথে দূর দেশে, দূর মহাকাশে, এমনকি চাঁদেও পাড়ি দিচ্ছে। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার এই ইতিহাস নিয়ে সাম্প্রতিককালে যথেষ্ট চর্চা চলছে। এ বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ হল ইয়ান কের এর ইঞ্জিন অব চেঞ্জ, দ্য রেড রোলার্স দ্যাট মেড ইন্ডিয়া, সুনীল কুমার মুন্সির জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ, নিতিন সিনহার পূর্ব ভারতের পরিবহন ও যোগাযোগ বিষয়ক গ্রন্থ প্রভৃতি। এবার দেখো স্থানীয় ইতিহাস। ইতিহাস চর্চার ক্ষেত্রে কোন একটি বিশেষ স্থানের ইতিহাসও আধুনিক চর্চার বিষয় হয়ে উঠছে। একাদশ শতকের কাশ্মীরি কবি কলহনের রাজতরঙ্গিনী হল ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ, যেখানে কাশ্মীরের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে। সংশ্লিষ্ট জায়গার লোক পরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক বিবর্তন প্রভৃতি হল স্থানীয় ইতিহাস চর্চার আলোচ্য বিষয়। এ বিষয়ে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস, নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী, সতীশ চন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস, রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস, কালীনাথ চৌধুরীর রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস, মনোরঞ্জন চন্দ্রের মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের ইতিহাস, যতীন্দ্রমোহন রায় ও কেদারনাথ মজুমদারের ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বিক্রমপুরের ইতিহাস, সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস উল্লেখযোগ্য। স্থানীয় ইতিহাস চর্চায় নারায়ণী গুপ্ত নানা ধরনের সূত্র, ভৌগোলিক জ্ঞানের প্রয়োজনীয়তা ইত্যাদি দিকগুলো স্পষ্ট করে তুলেছেন।
এরপর দেখো শহরের ইতিহাস। আমরা যে শহরগুলো বাস করি সে শহর, প্রত্যেকটা শহরের একটা ইতিহাস থাকে, বড় বড় শহরের বিশেষ করে, যেমন কলকাতা এরকম শহরের। একটি শহরের ইতিহাস নিয়ে চর্চার অর্থ হলো ওই শহরের পত্তন, মানে কবে গড়ে উঠেছে, নগরায়নের বিবর্তন, আধুনিকতা, বিভিন্ন সময় ওই শহরের জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, ওই শহরের শিল্প, সংস্কৃতি, রাজনীতির চর্চা, সেখানকার স্থাপত্য ও ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিস্তারিত আলোচনা। 1970-এর দশক থেকে মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক স্টিফেন থার্নস্ট্রমের নেতৃত্বে ইতিহাস চর্চার এই বিশেষ ধারাটি বিকাশ লাভ করে। পরবর্তীকালে এডুইন বরোজ ও মাইক ওয়ালেস, এস.জি. বেকল্যান্ড, জা আবু লুঘোদ, কলিন জোন্স, বেসি লুই পিয়ার্স, রোনাল্ড টেলর, রয় পোর্টার প্রমুখ এই ধারাকে সমৃদ্ধ করেন। কলকাতার ইতিহাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি চর্চা করেছেন। সেই ধারায় পূর্ণেন্দু পত্রী, নিখিল সরকার, যার ডাকনাম কি, ছদ্মনাম নিখিল সরকারের শ্রীপান্থ, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাধারমণ মিত্র, রাধাপ্রসাদ গুপ্তর মতো বাঙালি ইতিহাস গবেষক যেমন আছেন, তেমনি পি.টি. নায়ারের মতো অবাঙালি গবেষকও বর্তমান। শহরের ইতিহাস চর্চার উল্লেখযোগ্য গ্রন্থ হল সংস্কৃতির শহর, কলকাতাকে নিয়ে লেখা রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ, ডক্টর সৌমিত্র শ্রীমানি সম্পাদিত কলিকাতা কলকাতা। এছাড়া লক্ষ্মী সুব্রমণিয়াম এর পোর্ট টাউন সিটিজ, বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় রচিত শহর বহরমপুর, অনিরুদ্ধ রায়ের মধ্যযুগের নগর, মুনতাসির মামুন রচিত ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী, আব্দুল মমিন চৌধুরীর রাজধানী ঢাকার 400 বছর ও উত্তরকাল, যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস, শামসুদ্দোহা চৌধুরীর প্রাচীন নগরী সোনারগাঁও প্রভৃতি এ বিষয়ে উল্লেখযোগ্য। সম্প্রতি সুভাষ বিশ্বাসের নদিয়া জেলার নগরায়ন প্রক্রিয়া প্রবন্ধ থেকে এই জেলার দরাবপুর, মদনপুর, বগুলা প্রভৃতি গ্রামাঞ্চলে উদ্বাস্তু আগমন ও অকৃষিজীবী পেশার উপর ভিত্তি করে কিভাবে আদমশুমারি শহরে রূপান্তরিত হয়েছে তার ইতিহাস জানা যায়। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হবে, কারণ পাঠ করতে হবে, ইতিহাসটা অনেক বড়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।